ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রুষা, নির্বাক তার চোখের দৃষ্টি আর মলিন তার মুখ। মৃত্যু তার সামনে হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো ভয় নেই। সে দীর্ঘ এক নিঃশ্বাস যেই না লাফ দিতে যাবে, এমন সময় বাঁ হাতে সে একটা টান অনুভব করে। কিছু বোঝার আগেই কেউ একজন তাকে টেনে ছাদের মেঝেতে ফেলে দেয়। মেঝেতে পড়ে যাওয়ার ফলে তার হাতের কোনোই বেশ ছিঁড়ে গিয়েছিল, কিন্তু এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। রুষা মুখ তুলে তাকাতেই তার বান্ধবী মিশমিকে দেখতে পায়। মিশমি জোরে জোরে শ্বাস নিচ্ছে, বোঝাই যাচ্ছে বেশ ভয় পেয়ে গিয়েছিল সে। মিশমি রুষার বান্ধবী, তারা একই ভার্সিটিতে পড়ে। সে রুষার কাছে কিছু দরকারে এসেছিল। বাসায় গিয়ে জানতে পারে রুষা ছাদে, তো তাকে খুঁজতেই মিশমি ছাদে আসে। কিন্তু এখানে এসে এমন কিছু একটা দেখবে সে কল্পনাও ভাবতে পারেনি। রুষা কিছু বলতে যাবে, তার আগে মিশমি ঝড়ের গতিতে ওর সামনে এসে ওর গালে একটা চড় বসিয়ে দেয়। রুষা এবার ছলছল চোখে মিশমির দিকে তাকায়। মিশমি তা দেখে রাগান্বিত কণ্ঠে বলে, কি করতে যাচ্ছিলি তুই? আমি যদি আজ ঠিক সময় না আসতাম তাহলে কি হতো ভাবতে পারছিস? রুষা কিছু না বলতে নীরব হয়ে থাকে। হুট করে চোখ দিয়ে তার অনবরত পানি পড়তে শুরু করে। মিশমি তা দেখে ওর সামনে হাঁটু গেড়ে বসে। উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে রুষা, বল আমাকে। এইভাবে কাঁদছিস কেন? কিছু কি হয়েছে? তুই কেন সুসাইড করতে যাচ্ছিলি বল আমাকে। কিন্তু রুষা কোনো জবাব দেয় না, নীরবে চোখের জল বিসর্জন দিতে থাকে। মিশমি মৃদু গলায় বলে, যতটুকু তোকে চিনি তোর বাসায় কেউ তোকে কোনো প্রেশার দেয় না। সাথে তোর বিএফও নেই যে ব্রেকআপ করেছে বলে এইসব করবি। তাহলে অন্য রিজনটা কি? কি লুকাচ্ছিস আমার কাছে? তুই বল, আমি ওয়েট করছি 1 মিনিট। তুই কি ডিপ্রেশনে আছিস? কিন্তু কেন? চুপ করে থাকবি না রুষ, উত্তর দে। রুষা এবার মিশমিকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর বলতে থাকে, আমি মরে যাচ্ছি রে মিশমি, একদম পারছি না আর। মিশমি তখন রুষার পিঠে হাত বুলিয়ে দিতে থেকে বলে, কি হয়েছে তোর বল, প্লিজ বল আমায়। রুষা ফোপাতে ফোপাতে বলে, তুই তো জানিস আমি লাইকি আর টিকটকে ভিডিও করি, অল্প কিছু ফ্যান ফলোয়ারও আছে। কিন্তু অন্যদের যখন এত ফ্যান ফলোয়ার দেখতাম তারা লাইকি আর টিকটক সেলিব্রিটি, তখন খুব হিংসা হতো আমার। আমারও মনে ইচ্ছা জাগে এমন সেলিব্রিটি হওয়ার। এর জন্য আমি ফেমাস একটি লাইকি গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করি। তারা জানিয়ে দেয় তাদের গ্রুপে অ্যাড হওয়ার অ্যাড ফি দিতে হবে, আর অ্যাড ফি দিলেই আমি গ্রুপে অ্যাড হতে পারবো আর সেলিব্রিটিও হতে পারবো। তো আমি রাজি হয়ে যাই আর অ্যাড ফিও দেই। মিশমি রুষাকে নিচ থেকে সরিয়ে ওর দিকে সরু চোখে তাকিয়ে বলে, অ্যাড ফি কত নিয়েছিল? 6,000। মিশমি বড় বড় চোখ করে রুষার দিকে তাকায়, কিন্তু কিছু বলতে গিয়েও পারল না। আপাতত রুষার পরিস্থিতি ভালো নয় বলে, তাই মিশমি সেই কথা না বলে জিজ্ঞেস করে, তারপর? রুষা বলতে শুরু করে, অতঃপর অ্যাড হওয়ার পর তারা আমাকে দেখা করতে বলে। তারা নাকি একটা পুল সাইড পার্টি অ্যারেঞ্জ করেছে, যেখানে নাকি অনেক লাইকি স্টার আর তাদের ফ্যানরা উপস্থিত থাকবে, আর সেখানেই তারা আমাকে তাদের নিউ মেম্বার হিসাবে পরিচয় করিয়ে দেবে। তো আমিও রাজি হয়ে যাই। পরশু আমি তাদের দেওয়া ঠিকানায় যাই। একটা রিসোর্ট টাইপ এরিয়া ছিল, যা ওরা পুরোটাই বুক করেছিল। আমি ভিতরে গিয়ে দেখি অনেক ছেলে মেয়ে সেখানে উপস্থিত। তারা পুলে নেমে গানের তালে নাচানাচি করছে। অনেকে ঘনিষ্ঠ অবস্থায় নাচানাচি করছিল, যা দেখার সাথে সাথে আমার গা ঘিনঘিন করে ওঠে। তাও আমি সাহস জুগিয়ে ভিতরে গিয়ে দেখি, তাদের খুঁজতে শুরু করি। তখন নজরে পড়ে কিছু ছেলে কয়েকটা মেয়েকে জোর করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েগুলো সজ্ঞানে ছিল না, কারণ তারা তাল সামলে হাঁটতে পারছিল না। মেয়েগুলো অস্পষ্ট সুরেই ছেলেদের উদ্দেশ্য করে বলছে তাদের ছেড়ে দিতে, কিন্তু তারা শুনছে না। আমি তাদের পিছু পিছু গেলেই দেখতে পারি সেই ছেলেগুলো মেয়েদেরকে নিয়ে এক এক রুমের ভিতর ঢুকে যাচ্ছে আর দরজা লাগিয়ে দিচ্ছে। আমি সেই দিকে কিছু তাকিয়ে থেকে সামনের দিকে এগিয়ে যাই। একটা রুমের কাছে যেতেই কিছু আওয়াজ শুনে থমকে যাই।
একটা মেয়ের তীব্র আকুতিপূর্ণ আর্তনাদ এসে বাড়ি খাচ্ছিল আমার কানে। বুঝতে দেরি করিনি ভেতরে কি হচ্ছে। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে যায়, শরীরে আমার মৃদু পরিমাণ কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কিছু যে করব সেই বোধ শক্তিটুকু ছিল না, আর করলেও হয়তো বা কোনো লাভ হতো না, বেশ বুঝতেই পারছিলাম। তাও সামনে যাওয়ার চেষ্টা করতে চেয়েছিলাম, তাই ছুটে যাই পুল সাইডে। খুঁজতে থাকি সেই গ্রুপ মেম্বারদের যারা আজকের এই পার্টি অ্যারেঞ্জ করেছে। তাদের এসব সম্পর্কে জানানো উচিত, তারাই পারবে মেয়েগুলিকে হেল্প করতে। অবশেষে তাদের মধ্যে কয়েকজনকে পেয়েও যাই। আমি সামনে যেতেই দেখি তারা একটা মেয়েকে আরেকটা ছেলের হাতে তুলে দিচ্ছে। সেই মেয়েটাও সজ্ঞানে নেই। মেয়েটিকে তারা সেই ছেলের হাতে তুলে দিতেই ছেলেটি কিছু টাকার নোট এগিয়ে দেয় তাদের দিকে। টাকাগুলি পেয়ে তারা অতি বৃষ্টি এক হাসি হাসে, তারপর উৎফুল্ল সুরে বলে, এনজয়। এই বলে পৈশাচিক হাসিতে মেতে উঠে তারা। এদিকে আমি সব দেখে পাথর হয়ে যাই, সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই লাইকি টিকটক সেলিব্রিটিরা যে কতটা নিম্ন শ্রেণীর প্রাণী তা বুঝতে আমার দেরি নেই। এইখানে থাকা মানে হচ্ছে বাঘের মুখে থাকা। তাই আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু পোসাইড আসতে কিছু ছেলে আমায় আঁকড়ে ধরে, আমাকে টেনে নিয়ে যায় ডান্স ফ্লোরে। আমি যতই তাদের থেকে বেরিয়ে আসতে নিচ্ছিলাম, তারা ততই আমার উপরে এসে পড়ছিল, বাজেভাবে স্পর্শ করছিল। সেই স্পর্শগুলি ছিল যথেষ্টই নোংরা। এইখান পর্যন্ত তার সীমাবদ্ধ ছিল না, অতি নোংরা নোংরা কথাও বলছিল, সাথে ইঙ্গিতও করছিল, যা আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। একসময় তারা আমার হাত ধরে টান দেয়, আর আমার জামার হাতাও ছিঁড়ে যায়। আমার তখন কি হলো আমি জানি না। আমি তাদের সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে রিসোর্ট থেকে বেরিয়ে আসি। নিজের গায়ে ভালোভাবে ওড়নাটা জড়িয়ে নিই। কোনো মতো একটা রিক্সা ঠিক করে উঠে পড়ি। শরীরে রীতিমতো তীব্র কম্পন দিয়ে শুরু করে। রাগে জেদে ঘৃণায় আমার কান্না আসছিল, কিন্তু কান্না করতে পারছিলাম না। গলা দিয়ে কোনো শব্দ বেরিয়ে আসছিল না। আমি কোনো মতে বাসায় এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ি, চিৎকার করে কান্না করতে থাকি। শরীরে ওই নর পশুদের স্পর্শ আছে ভাবতেই আমার গা ঘিন করে ওঠে। রাগে ক্ষোভে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল তখন আমার। আমি কোনো মতো উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ি, সাবান দিয়ে নিজের পা ঘষতে থাকি, কিন্তু তাতেও শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন সে স্পর্শগুলো আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে। বারবার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভাসছিল, কানে ভাসছিল সেই মেয়ের তীব্র আর্তনাদ। পারছিলাম না সহ্য করতে। সেই দিনের পর থেকে নিজেকে ঘরবন্দি করে নেই। দম বন্ধ হয়ে আসছিল আমার। বারবার সেই স্মৃতিগুলি তাড়া করছিল আমায়। নিজের প্রতি তো ঘৃণা আসছিলই, সাথে এই ভেবে আমার অপরাধ বোধ করছিলাম যে আমি ওই মেয়েদের বাঁচাতে পারলাম না। সেই তীব্র আর্তনাদ কুড়ে কুড়ে খাচ্ছিল আমায়। সেলিব্রিটি হওয়ার আকাঙ্ক্ষা যে আমাকে জীবনে এমন এক ভয়াবহ স্মৃতি গড়ে তুলবে তা বুঝতে পারিনি। এই লাইকি টিকটক সেলিব্রিটিদের সুন্দর সাবলীল চেহারার পিছনে যে এতটা নিকৃষ্ট জীব লুকিয়ে আছে তা হয়তো তাদের এত কাছ থেকে না দেখলে আমি কিছু বুঝতেই পারতাম না। ধীরে ধীরে আমি ডিপ্রেশনে যেতে থাকি। পারছিলাম না সেই সব কিছু ভুলতে, আর না পারছিলাম সেই সব ভুলতে। নিজের বিবেকের কাছে বারবার হেরে যাচ্ছিলাম, কোথাও শান্তি পাচ্ছিলাম না। আমি উন্মাদ হয়ে যাচ্ছিলাম সামান্য মানসিক শান্তির জন্য। অতঃপর মনে হলো মৃত্যু ছাড়া আমি আর কোথাও শান্তি পাবো না। তাই আর নিজের জীবনে ইতি জানতে চাচ্ছিলাম, শান্তির জীবন চাচ্ছিলাম। মিশমি সব শুনে রেগে গিয়ে বলে, আত্মহত্যা কখনই কোনো কিছু সমাধান হতে পারে না রে। তুই যে শান্তির জন্য আত্মহত্যা করতে যাচ্ছিলি, তুই সে শান্তি কোনোদিনই পেতি না রে। আর তোর কি মনে হয় সেলিব্রিটি হওয়া এতই সোজা? সামান্য ফ্যান ফলোয়ার হলেই সেলিব্রিটি হওয়া যায় না রে। আর এইসব লাইকি টিকটক অ্যাপস তো পুরোতে একদমই না। এরা সকলেই হয় ভণ্ড। ক্যামেরার সামনে তারা ভালো মানুষই সাজলো, অন্তর দিয়ে তারা পশুর চেয়েও অদম হয়। তোরা তাদের সামান্য ফ্যান ফলোয়ার দেখেই ওদের পিছনে দৌড়ানো শুরু করিস। সেলিব্রিটি হওয়ার লোভে তাদের ফাঁদে পা দিয়ে দিস। দেখিস নি নিউজে কয়দিন আগেই তো তোর এই নাম করা টিকটক নাকি লাইকির কোনো সেলিব্রিটি তার ফ্যান একটি মেয়েকে ধর্ষণ করেছে। কিভাবে করেছে জানিস? সেই মেয়েটি ওই সেলিব্রিটির ফ্যান ছিল, তো একাই চলে যেত সে সেলিব্রিটির সাথে দেখা করতে, তাও তার বাসার সামনে।
আর ওই সেলিব্রিটি কি করলো? 3 দিন পর্যন্ত মেয়েটিকে আটকে রাখলো, তারপর গণধর্ষণ করলো। দোষটা এখানে কার ছিল? মেয়েটা নাকি ছেলেগুলোর? বল। তারপর ওই অপু আর মামুনের কাহিনী, দুইজনে ঝগড়া রেশ গিয়েছিল শত শত মানুষের উপর, যারা নাকি তাদেরই ফ্যান ছিল। প্রতিনিয়ত এমন কাহিনী হচ্ছে, আর এইসবের সাথে বেশিরভাগ জড়িত এই শো পোস্ট সেলিব্রিটি। রুষা ছল ছল চোখে মিশমির দিকে তাকায়। মিশমি তা দেখে ফেলে। ভক্ত ভালো, কিন্তু অন্ধভক্ত নয়। কাউকে অনুসরণ করার আগে তার সম্পর্কে সব তথ্য জেনে নিতে হয়। চোখে দেখা সব যেমন সত্য নয়, তেমন ভিডিও বা তাদের কয়েকটা বাণী শুনে তাদের ভালো ধারণা করাও ঠিক নয়। গোলাপের পাতা যতটা না মসৃণ, তার কাঁথা ততটাই ধারালো হয়। একটা কথা মানতে আমি বাধ্য, দোষ কিন্তু তোর ছিল। তুই কেন কিছু না জেনে, খোঁজ না নিয়ে তাদের কথায় নাচতে নাচতে চলে গেলি? তারা যা যা পড়বে মেনে নিলি? একটা কথা বুঝে নে, নিজের ভালো নিজের বুঝতে হয়, বুঝলি? দুনিয়া এখন মুখোশধারী মানুষ ভরে গিয়েছে, কে কখন আঘাত করে বসে তার ঠিক ঠিকানা নেই। আর শোন, সকল কিছুর এই একটা ভালো আর একটা খারাপ দিকও থাকে। সবসময় চেষ্টা করবি ভালোটা গ্রহণ করতে। আমি বলবো না লাইকে টিকটক অ্যাপস খারাপ, এটা বিনোদনমূলক একটা অ্যাপস, কিন্তু এই অ্যাপ দ্বারাই মানুষ এখন তাদের খারাপ উদ্দেশ্য উসুল করছে। শুধু এই অ্যাপসের বেলায় না, সকল সোশ্যাল সাইটগুলো এখন এমন হচ্ছে। তাই বলছি, সাবধানে থাক, নিজের নিরাপত্তা বুঝিয়ে রেখে সব কিছু ব্যবহার কর। লোভে পড়ে এমন কোনো জগতে পা দিস না যেখানে অন্ধকার ছাড়া কোনো কুলকিনারাই নেই। রুষা সব শুনে চুপ হয়ে যায়। মিশমি তাদেরকে বলে, আর তুই কোন আক্কেলে আত্মহত্যা করতে যাচ্ছিলি শুনি? তোকে তো বরং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করা উচিত, তুই বেঁচে গিয়েছিস। তারা তোর কোনো ক্ষতি করতে পারেনি। জানি তোর মধ্যে অপরাধমূলক কাজ করছে, কিন্তু অনেক সময় অন্যের আগে নিজে চিন্তা করতে হয়। তাদের তুই নয় বাঁচাতে পারলি, কিন্তু সামনে যারা এই ফাঁদে পা রাখতে যাচ্ছে তাদের তো সাবধান করতে পারিস। পরিচয় গোপন রেখে নিজের সাথে হওয়া ঘটনা মিডিয়াতে জানাতে পারিস, বা তা একটা পোস্টে লিখে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারিস। এই মুখোশধারী মানুষদের আসল চেহারার সামনে আনতে পারিস। এতে সকলেই সাবধান হবে, সচেতন হবে। মানুষ ভুল থেকে শেখে, কিন্তু অনেক সময় জীবনের একটি ভুলেই সারা জীবনের কান্না হয়ে যায়। তাই নিজের ভালো বুঝতে শেখ। এখন এইসব মাথা থেকে বের করে নিজের জীবন গুছিয়ে নে। চল ভেতরে চল। রুষা মিশমিকে জড়িয়ে ধরে আর অসংখ্য ধন্যবাদ জানায় তাকে এইভাবে বোঝানোর জন্য। মিশমি ওর পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। এমন চারপাশে এমন অনেক ঘটনা অহরহ হচ্ছে, কিন্তু তা বেশিরভাগই আমাদের অজানা। সকল তথ্য সবসময় ভাইরাল হয় না। আবার অনেক সময় আমরা এসব নিউজ দেখেও না দেখার ভান করি। মাঝে মধ্যে হেডলাইন দেখেই নিজের মতো কাহিনী বানিয়ে নিই, অথচ আসল ঘটনা ঘেটেও দেখি না। দিন দিন আমাদের সমাজে ডিপ্রেশনে থাকা মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে। তারা আমাদের মাঝেই বাস করে, কিন্তু এদের আমরা সহজেই চিহ্নিত করতে পারি না। অনেক হয়তো আমাদের কাছে অনেক কিছু শেয়ার করতে চায়, কিন্তু আমরা তাদের সুযোগ দেই না, বরং তাদেরকে হাসি ঠাট্টার মাত্র বানিয়ে দেই। অতঃপর যখন তাদের মৃত্যুর খবর আসে, তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। আদৌ কি সেটা আফসোস নাকি সহানুভূতি? ডিপ্রেশনে থাকা মানুষদের একটু সময় দিলেই তো হয়, সে নিজেকে গুছিয়ে নিতে পারে। তাকে ভালোভাবে বোঝালে সে বোঝে, কিন্তু তাদের জীবনে যে এই বোঝানোর মানুষটি বড্ডই অভাব।